প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। হাড় ক্ষয়রোগ কিংবা অস্টিওপোরোসিস এমন একটি নীরব ঘাতক যেটি প্রাথমিক অবস্থা অনেক ক্ষেত্রে রোগীরা বুঝিয়ে উঠতে পারে না, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সামান্য করে আঘাতে, হঠাৎ করে চলতে ফিরতে কিংবা সামান্যখানি ব্যথা পেয়ে আপনার হাড়টি হঠাৎ করে ভঙ্গুর হয়ে গিয়েছে কিংবা ভেঙে গিয়েছে, কিংবা আপনি স্বাভাবিক কাজকর্ম আর আগের মতো করতে পারছেন না। ঠিক তখনই বোঝা যায় যে আপনি অস্টিওপোরোসিসে আক্রান্ত এবং আপনার হাড়গুলো এ ধরনের জটিলতা ধরে দীর্ঘদিন ধরে আক্রান্ত হয়েছিল। দর্শক, এই যে জটিলতাগুলো, এগুলো আসলে কি কারণে হয়ে থাকে, কারই বা আক্রান্তের ঝুঁকিতে, এবং কখন আপনি বুঝবেন আপনি হাড় ক্ষয়জনিত রোগে আক্রান্ত কিনা, এবং হলেই বা কখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন, এবং কোন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক আপনার এই রোগের জন্য সুনির্দিষ্ট। আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মনিরুল ইসলাম, যিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফিজিক্যাল মেডিসিন, সাবেক বিভাগীয় প্রধান, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটো, ঢাকা। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। অস্টিওপোরোসিস নিয়ে আজ আমরা আলোচনা করব। শুরুতে একটু জানা জরুরি যে অস্টিওপোরোসিস বলতে আমরা কি বুঝি, এবং আমি যেমনটি বলে শুরু করেছিলাম নীরব ঘাতক, কি কারণে অস্টিওপোরোসিসকে নীরব ঘাতক বলা হয়? প্রথমে আমি বলি যে অস্টিওপোরোসিসটা কি। এখনো মানে ইংরেজি যে দুইটা শব্দ আমরা বলছি, অস্টিও এবং পোর। অস্টিও শব্দটার অর্থ হচ্ছে হাড়, আর পোর মানে হচ্ছে ছিদ্র। তো আমাদের এক ধরনের হাড় আছে যেটাকে আমরা বলি ক্যান্সেলাস বোন। হ্যাঁ, সেই বোনগুলা, সেই হাড়ে ছোট ছোট ছিদ্র থাকে, কিন্তু এই ছিদ্রগুলা যখন হাড়ের পরিমাণ কমে যায়, ছিদ্রগুলা বড় হইতে থাকে। বড় হতে হতে যখন ফাঁকা জায়গা এবং হাড়ের যে অনুপাত, সেটার অনুযায়ী ফাঁকা জায়গাটা বেশি হয়ে যায়, পোরগুলি বেশি হয়ে যায়, তখন এটা হাড়টা ভঙ্গুর হয়ে যায়। তো এইটা কেন হয় আর কি? প্রথম কথা হচ্ছে যে এগুলার আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি দুই ধরনের অস্টিওপোরোসিস আছে। প্রাইমারি মানে যেটা আসলে অন্য কোনো রোগের কারণে নয় বা অন্য কোনো ওষুধ খাওয়ার কারণে নয়। রোগের কারণে, ওষুধ খাওয়ার কারণে যেটা হয় সেটা যে কোনো বয়সে যে কোনো লোকেরই হতে পারে ওই রোগটা হলে। কিন্তু যেগুলো আমরা সবচেয়ে কমনলি পাই, বেশিরভাগ মানুষের যেটা হয়, এই অস্টিওপোরোসিসটাকে আমরা তাদেরও আমরা দুইভাবে বলতে পারি। একটা হচ্ছে ইনভলিউশনাল, আর একটা হচ্ছে সেনাইল। যেটা ইনভলিউশনাল মানে যে বিশেষ করে মহিলাদের, তাদের যখন মাসিক বন্ধ হয়ে যায়, তাদের হরমোনগুলি, যে ফিমেল হরমোন বা স্ত্রী হরমোনগুলা অনেকটা কমে যায়, যেগুলা তাদের বোনকে মেনটেন করে, তখন হাড়ের মানে হাড়ের তৈরি হওয়ার পরিমাণটা কমে যায়। তখন দেখা যায় যে ওই ছিদ্রগুলি বড় হয়ে যাচ্ছে, এবং কয়েকটা জায়গায়, বিশেষত যেমন মেরুদণ্ডে, তারপরে এইখানে এই হিপ জয়েন্টের এখানে, যেটা ফিমার যে হাড়টি তার উপরের দিকে, এবং আমাদের রেডিয়াস যে বোনটা তার নিচের দিকে, এই সব জায়গায় বেশি হয়। সব জায়গায় হতে পারে। তো সুতরাং মহিলাদের এটা 50-এর পর থেকেই মহিলারা এটা হওয়ার জন্য ঝুঁকিতে থাকে। আমি একটু জানতে চাই যে এই যে আক্রান্তের ঝুঁকিতে আপনি নারীদের কথা বললেন, 50 ঊর্ধ্ব অর্থাৎ পোস্ট ম্যানোপজাল মা যারা রয়েছে বিশেষ করে, কিন্তু আক্রান্তের ঝুঁকি থেকে কেবলমাত্র নারীরাই রয়েছে নাকি পুরুষেরও আক্রান্তের ঝুঁকিতে? এবং আগে আমরা দেখতাম বয়স্কদের মাঝে এই রোগটি হচ্ছে, তরুণ প্রজন্মদের মাঝে, মানে মাঝবয়সীদের মাঝে আক্রান্তের ঝুঁকি কতটুকু? আমি বলি যে পুরুষ মানুষের হবে না এটা তা না। এটা যেহেতু এটা মাল্টিফ্যাক্টরিয়াল, অনেকগুলি ফ্যাক্টর আছে এটা হওয়ার পিছনে। তার মধ্যে ইনভলিউশন একটা জিনিস, যেটা মেয়েদের তো একটা বয়সী হয়ই, 50-এর পর থেকে হয়ই। তো সেই জন্য প্রত্যেকটা মহিলাই সেই দিক থেকে ঝুঁকিতে। কিন্তু পুরুষদের এটা সেনাইল, মানে অনেক অনেক বেশি বয়স হলে হবে, মানে 65-র পরে প্রতিটা পুরুষই। কিন্তু এখানে অন্য ফ্যাক্টর যেগুলো আমি বললাম, তার মধ্যে একটা হচ্ছে যে শরীরের ওজন, তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হ্যাঁ, মাংসের পরিমাণ। কারণ এখন যেটা বলা হচ্ছে যে যাদের মাংসের পরিমাণ কম, যেটাকে বলে সার্কোপেনিয়া, সেটা, আর হলো বোনের পরিমাণ কম, সেটাকে বলে অস্টিওপেনিয়া। এই দুইটা পাশাপাশিই যায়। যাদের মাংসের পরিমাণ কম, তাদের হাড়ের পরিমাণও দেখা যায় কম। যাদের চলাফেরা, হাঁটা চলা কম, আসলে এটার সাথে একটা গ্র্যাভিটি, মানে
আমাদের মাধ্যাকর্ষণের একটা সম্পর্ক আছে। সেই জন্য দেখা যায় যে যাদের শরীর ওজন বেশি তাদের অস্টিওপোরোসিস অপেক্ষাকৃত কম হয়, তাদের হাড়ের মানে জয়েন্টের প্রবলেমগুলি বেশি হয়, মানে আর্থ্রাইটিসটা বেশি হয়। কিন্তু পাতলা শরীর যাদের, বিশেষ করে পাতলা শরীরের মধ্যে বিশেষ করে যাদের মাংসের পরিমাণ কম, নড়াচড়া কম, হাঁটা চলা কম, তাদের ক্ষেত্রে তারা এটাতে বেশি ভালনারেবল। সেই জন্য এছাড়া কিছু ওষুধ আছে, কিছু রোগ আছে যেগুলো হাড়ের ঘনত্ব কমায় দেয়। ওষুধের মধ্যে যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ আছে, যে অনেক রোগের কারণেই, যেমন যাদের অ্যাজমা আছে বা কোনো আর্থ্রাইটিস আছে, এদের অনেককেই দেখা যায় যে চিকিৎসকরা স্টেরয়েড অনেক সময় দিতে বাধ্য হন যে তাদের সিমটম কমানোর জন্য, যারা একটু বেশি খায়। এবং আমাদের দেশে দেখা যায় যে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি হচ্ছে। তখন মানুষ একবার যে ওষুধটা হয়তো একজন ডাক্তার হয়তো অল্প সময়ের জন্য দিয়েছিলেন, সেটাই তারা হয়তো নিজেরা কিনে খায়, এবং দীর্ঘদিন খেতে খেতে তাদেরই হয়। এবং আমি দেখেছি দীর্ঘদিন ধরে এই ধরনের ওষুধগুলো খাওয়ার ফলে হাড়ের ঘনত্ব কমে যায়, এবং ঘনত্ব কমে যাওয়াটাকে তো আমরা অস্টিওপোরোসিস বলছি। মানে একটু জানতে চাই যে যে কোনো বয়সী ব্যক্তি আক্রান্তের ঝুঁকিতে রয়েছে। আপনি বলছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য যারা একটু ওজনাধিক্যতায় ভুগছে, শারীরিক ব্যায়াম করছে না, হাঁটাচলা কম, কিন্তু আমরা প্রত্যেকে তো সেই ক্যাটাগরিতে পড়ি। এখন আমাদের যে লাইফস্টাইল সেডেন্টারি, আমরা বসে বসে দীর্ঘ সময় কাজ করছি এবং হাঁটাচলার পরিমাণ বলা যেতে পারে একদমই কমে গিয়েছে। আসলে এই কারণে কি এই রোগের ঝুঁকি প্রতিরোধ বেড়ে চলছে? এটা তো অবশ্যই। কারণ হচ্ছে যে আমরা যদি দেখি সমস্ত পৃথিবীতেই, মানে গত 100 বছর বা 50 বছর ধরে আরও বেশি, যে অনেক বেশি আরবানাইজেশন হয়েছে, অনেক বেশি শহরীকরণ হয়েছে। মানে গ্রামও শহরের মতো হয়ে গেছে, যে সেখানে আগে যে গ্রামের লোকরা একটা জায়গায় যেতে হলে অনেক দূর হাঁটতে হতো, এখন কোনো গ্রামের লোককে কিন্তু হাঁটতে হয় না, তাদের মানে রাস্তাঘাট যেমন হয়েছে। তো সেই কারণে, এবং এই যে মানুষ মোবাইল ফোন আছে করতেছে বা কাজের, সুতরাং নড়াচড়া কমে গেছে, হাঁটা চলা কমে গেছে, প্রয়োজনীয়তাটা। মানুষ অনেকক্ষণ একটানা বসে কাজ করতেছে, টিভি দেখতেছে, দেখতেছে। হ্যাঁ, এই যে কায়িক পরিশ্রম, এইটার সাথে আমি ওই যেটা আমি বলতেছিলাম যে মাসেল অ্যাক্টিভিটি কমা মানেই হাড়ের ঘনত্ব কমে যাওয়া, এটার সাথে একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এবং এই জন্য এখন ইদানিং আমরা দেখতেছি যে নতুন নতুন কনসেপ্ট আসতেছে, সেখানে বলতেছে যে অস্টিওপেনিয়া এবং সার্কোপেনিয়া দুইটাকে একই সাথে ট্রিট করতে হবে, একই সাথে এটাকে মনোযোগ দিতে হবে, মানে মেডিকেল অ্যাটেনশন, এই দুইটাকে একসাথে আমরা যদি না দিই তাইলে এটার হবে না। কারণ সব কিছুই শুধু ওষুধ দিয়ে হবে না, কারণ এবং যে প্রিভেন্টিভ যে সাইডটা, যে আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে প্রতিকারের চেয়ে ভালো। যে অস্টিওপোরোসিস প্রতিরোধ করার জন্য আমাদের আসলে নড়াচড়া, এক্সারসাইজ বা এই যে সেডেন্টারি লাইফস্টাইল সম্পর্কে একটু জানতে চাই, কিন্তু জানবো পরে। কিন্তু শুরুতেই যেহেতু আমরা বলেছি আক্রান্তের ঝুঁকিতে কারা, সাধারণ রোগীরা তো বুঝে না যে এই রোগটি হয়েছে কিনা। বিশেষ কি কোনো উপসর্গ প্রকাশ পেতে পারে, যেহেতু হাড়ের ঘনত্বই কমে যাচ্ছে? আচ্ছা, আমি বলি, এটাকে আপনি প্রথমে প্রশ্ন করেছিলেন যে নীরব ঘাতক বলা হয় এই কারণে যে যেই সমস্যাটা কোনো আগের থেকে কোনো সিগন্যাল দেয় না, আগের থেকে কোনো সিমটম ক্রিয়েট করে না। হ্যাঁ, যে সেইটা যেই রোগের মানে সিমটম থাকে, ব্যথা বা এটা খুব আর্লি স্টেজ থেকে থাকে, আর্লি স্টেজে সেটা ধরা পড়ে, যেটাতে অত সিমটম থাকে না সেইটা। তো আমরা দেখেছি যে অস্টিওপোরোসিসের বেশিরভাগ ক্ষেত্রেই এটার কোনো ওইরকম সিমটম থাকে না। তো যেহেতু কিন্তু দেখা গেল যে যেদিন ভেঙে গেল সেদিন, বিশেষ করে আমরা বয়স্ক মানুষ অনেক মহিলাদের দেখি যে তারা বিশেষ কোনো আঘাতও পান নাই। হয়তো দেখা গেল যে উনি একটা জার্নি করছেন যেখানে কোনো ঝাঁকি লেগেছে, ওই ঝাঁকির জন্যই দেখা গেল তারা ওই যে মেরুদণ্ডে কম্প্রেশন ফ্র্যাকচার হয়ে যায়, মানে কম্প্রেসড হয়ে যায়, এবং তখন অনেক তীব্র ব্যথা হয়। কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে সিমটম করে যে যারা অনেক বেশি বয়স্ক মহিলা, তাদের মাইক্রো ফ্র্যাকচার হয়, মানে যেগুলোতে খুব ভিজিবল ফ্র্যাকচার না, হয়তো এক্সরেতে দেখা যাচ্ছে না, কিন্তু মাইক্রো ফ্র্যাকচারের জন্য তাদের এক ধরনের সিমটম হয়, ডিফিউজ পেইনের কথা বলে। এবং এইটা আমরা বুঝি কিভাবে, যে যখন দেখা গেল তাকে অস্টিওপোরোসিসের ট্রিটমেন্টটা দেওয়া হইলো, তাতে দেখা গেল যে তার মানে ওই সিমটমগুলো কমে গেছে। হ্যাঁ, কিন্তু ইউজুয়ালি এটা নীরব ঘাতক এই জন্য বলা হয় যে
যে সে তার যে যারা রুটিনলি স্ক্রিন করে না তাদেরকে দেখা যায় যে যেদিন তার ভাঙলো, যেদিন তার হিপ ফ্র্যাকচার হইলো কিংবা স্পাইনাল ফ্র্যাকচার হইলো কিংবা এই যে রেডিয়াল এই যে লোয়ার এন্ডে নিচের দিকে ফ্র্যাকচার হইলো এখানে এই রিস্টের এখানে, সেদিনই সে প্রথম সে টের পাইলো ইয়েতে যে তার ইয়ে আছে। তো সেই জন্য এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরও 20-25 বছর আগের থেকেই একটা ইয়ে আছে, মানে তাদের একটা নির্দেশনা আছে যে গাইডলাইন যে যেসব মহিলাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের কোনো কমপ্লেন না থাকলেও রুটিনলি তাদেরকে একটা সময় মনিটরিং করে স্ক্রিন করতে হবে, যে ওই যে বিএমডি তাদের বোন ডেনসিটিটা চেক করার যে টেস্টগুলি আছে সেগুলো করালে বোন মিনারেল ডেনসিটি, হ্যাঁ সেটা যদি করানো যায় তাইলে তাদের মানে ওই রকম কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আমরা টের পাবো। বিস্তারিত জানবো কিভাবে সচেতন হতে পারি, তবে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আয়োজনের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি RTVর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার মনিরুল ইসলাম। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। কমপ্লেন থাকে যে 40 বছর বয়স, 50 বছর বয়স কোনো নারীরা হঠাৎ করে হাইট কমে গিয়েছে, অভিযোগ শুধুমাত্র একটাই, এটাও কি এই রোগের লক্ষণ? হ্যাঁ, মানে হাইট কমে যাওয়ার কারণ ওইটাই যে যখন স্পাইনের যে আমরা বলতেছি যে হাড়গুলা, কশেরুকার যে হাড়গুলার যে এটা যে অংশটাকে বলে বডি, ওই বডিটা ক্যান্সেলাস বোন দিয়ে তৈরি। বাকি অংশগুলো ওগুলোতে বাকি যে অংশগুলো সেগুলো আর কি কম্প্যাক্ট বোন। সেই জন্য কম্প্যাক্ট বোনে অস্টিওপোরোসিস হয় না, ক্যান্সেলাস বোন বডিটা। তো বডিটা আস্তে আস্তে চেপে যেতে থাকে, মানে ওটা যখন হতে থাকে এটা এমনি ছোট হতে থাকে এবং এটা দেখা যায় যে সামনের দিকে একটু বেশি চাপার কারণে দেখা যায় যে আস্তে আস্তে এটা বেঁকে যাচ্ছে। এবং ওই যে আমরা দেখি যে বয়স্ক মহিলারা একদম ঝুঁকে যায় লাঠি নিয়ে হাঁটে, হ্যাঁ সেইটা মহিলাদের ক্ষেত্রে হয় এবং তাদের হাইট তো আগে কমতে থাকে, তারপরে একদমই বেঁকে যায়, অনেকে যে আর উঠতেই পারে না। হ্যাঁ, কারণ হচ্ছে যে এটা এমনই বেঁকে গেছে যে ওইটা। তো ওগুলাকে এখন প্রথম থেকে যদি আমরা খেয়াল করি, মানে এই জিনিসগুলো এখন কমে আসতেছে, কারণ হচ্ছে যে অনেকেই একটা সময় পর্যন্ত ট্রিটমেন্ট পাচ্ছে। একটু জানতে চাই যে অনেকে ধরে নেয় যে এটা কোনো বংশগত রোগ কিনা বা জেনেটিক্যাল ফ্যাক্টর রয়েছে কিনা, হাড়ের ঘনত্ব কমে যাওয়ার সঙ্গে কি বংশগত কোনো বিষয় রয়েছে? না, জেনেটিক ফ্যাক্টর একটা আছে আর কি, হ্যাঁ, মানে এটা মানে কিন্তু এটা সব না, এটা মাল্টিফ্যাক্টরিয়ালের মধ্যে একটা ফ্যাক্টর জেনেটিক, যে মানে যাদের ফ্যামিলিতে এটা বেশি আছে। আমি এমনভাবে বলতে চাই যে অনেকে দেখা যায় যে বংশগতভাবেই যে মানে ওজন অত বাড়ে না, তাদের শরীর খুব পাতলা থাকে। হ্যাঁ, অনেক মহিলারা থাকে যে উনি হয়তো বললো যে আমাদের সব বোনরাই এরকম পাতলা আমরা, অনেকে আর একজন বলতেছে আমাদের সব বোনরাই আমরা মোটা। হ্যাঁ, এটা তো একটা জেনেটিক, তার মানে একটা জেনেটিক ব্যাপার আছে। তো যাদের শরীর পাতলা হবে তাদেরই অস্টিওপোরোসিসটা বেশি হবে। হ্যাঁ, মানে তাদের হবে এবং একই সাথে যদি তাদের ওই যে মাসও কম থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা আরও বেশি হয় আর কি। তো এখন এগুলা মাস এই যে শরীরের ওজন, এগুলার ক্ষেত্রে যেহেতু জেনেটিক একটা ফ্যাক্টর আছে, সেটা এখন আমরা প্রত্যেকটা লোকই আসলে আলাদা, তার ক্ষেত্রে ওইটা জেনেটিক ফ্যাক্টরটা কিভাবে কাজ করছে অন্য ফ্যাক্টরগুলোকে বিচার না করলে সেটা বোঝা মুশকিল। নিশ্চয়ই। আরেকটা বিষয় জানতে চাই যে আমরা জানি ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো আসলে হাড়ের ঘনত্বের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিভাবে বুঝবো আমাদের ক্যালসিয়ামের কোনো ঘাটতি হচ্ছে কিনা কিংবা ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিনা, এবং এগুলোই তো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই রোগটির জন্য। সেক্ষেত্রে আমরা অনেকেই খেয়াল করি যে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করে নিজের মতো করে ফার্মাসি থেকে, নিজের মতো করে খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার শঙ্কা রয়েছে কিনা? আমি প্রথমে বলি ক্যালসিয়াম ভিটামিন ডি এর গুরুত্বের ব্যাপারটা। ক্যালসিয়াম ভিটামিন ডি আমাদের ডায়েটের মধ্যে, আমাদের খাবারের মধ্যেই আছে। আমরা কিন্তু যদি এটার প্রয়োজনীয়তাটা বেশি হয়, যে খাবারে পুরোপুরি কভার করছে না, বিশেষ করে
ধরেন যেই খাবারগুলা ক্যালসিয়াম যুক্ত সেগুলা যদি কেউ কম খায় মানে বা আচ্ছা। খেতে পারে না পারে, যেমন দুধ অনেকে হজম করতে পারে না ইয়েতে, বা দুধের প্রোডাক্টে দুধের মধ্যে ক্যালসিয়াম অনেক বেশি আছে, এগুলো অ্যাভয়েড করার কারণে কারো ঘাটতি হতে পারে। তারপরে অন্য যে ছোট মাছটা সেগুলোর মধ্যে বেশি আছে, তখন সাপ্লিমেন্টটা তখন প্রয়োজন হয়। এবং যার ক্ষেত্রে আসলে আমরা অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট দরকার হবে তাদের ক্ষেত্রে আমরা দুইটা জিনিসই দিই। প্রথম ক্যালসিয়াম ভিটামিন ডিটা হচ্ছে মানে হাড়টাকে যদি আপনি একটা বিল্ডিং মনে করেন তাহলে ওখানে ক্যালসিয়াম ভিটামিন ডি হচ্ছে কাঁচামালের মতো, হ্যাঁ, ইট পাথর এগুলোর মতো। আর হচ্ছে কারণ ভিটামিন ডিটা ক্যালসিয়াম অ্যাবজর্ব করার জন্য, ক্যালসিয়ামটা শরীরে ঢুকতে সাহায্য করে। ক্যালসিয়ামটা কারণ হলো যে সেলগুলো হাড় তৈরি করে তারা প্রথমে ম্যাট্রিক্সটা দেয়, সেখানে ক্যালসিয়ামটা যুক্ত হলে হাড়টা শক্ত হয়, এইভাবে তৈরি হয়। তো সুতরাং আমরা ওইগুলা দিই আগে কাঁচামালের মতো। এরপরে যে সেলগুলা তৈরি করে সেটাকে আমরা স্টিমুলেট করার জন্য বিভিন্ন ওষুধ আছে, সেইটা বা ক্ষয়টাকে যেই সেলগুলো হাড় ক্ষয় করে সেগুলাকে সেগুলাকে বিরত করার জন্য ওষুধ আছে। সেগুলা দিলে পরে হয় কি যে দুইটা আলটিমেট এফেক্টে হাড়টা বেশি বেশি তৈরি হতে থাকে, ক্ষয় কম হয়। তখন দেখা যায় যে আমরা বিএমডিতে যে আমাদের স্কোরিংগুলো আছে যে নেগেটিভ থেকে এটা পজিটিভের দিকে আসতে থাকে, তখন আমরা বুঝি এটা হইতে থাকে। তো সুতরাং ক্যালসিয়াম তো প্রয়োজন, এটা যার ক্ষেত্রে আমরা মনে করতেছি যে ক্যালসিয়ামটা তার যথেষ্ট ডায়েট থেকে সে পাচ্ছে না বা তাকে, তখন আমরা তাকে দিতে হবে। এবং এখন দেখা গেছে যে কিছু স্টাডি আছে যে যদি যারা মহিলারা যারা ভালনারেবল অস্টিওপোরোসিসের জন্য, তাদের মধ্যে যারা মেনোপজের আগের থেকেই মানে ক্যালসিয়াম ইনটেকটা এবং খাবার এবং বা আপনার সাপ্লিমেন্ট মিলে যারা করেছে তাদের মধ্যে অস্টিওপোরোসিস হওয়ার রেট ঝুঁকি এটা কম পাওয়া গেছে, এরকম কিছু স্টাডি আছে। তো সুতরাং এখন এই ধরনের রিকমেন্ড করা হয়েছে যে যারা আসলে কিছুদিনের পরে মেনোপজে যাবে তা একটু আগের থেকেই তারা ক্যালসিয়াম করতে পারে, অথবা তারা ডায়েটারি ক্যালসিয়ামটাকে তারা বাড়াতে পারে, তাইলে তাদের হবে আর কি। আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমাদের এখানে অনেক বেশি প্রিভ্যালেন্ট, মানে অনেক বেশি দেখা গেছে যে আমরা গত 15-20 বছর ধরে দেখতেছি যে যতগুলো স্টাডি হয়েছে আমাদের এখানে, সেখানে দেখা গেছে যে পপুলেশন স্টাডিতে যে বেশিরভাগ আমাদের দেশের বেশিরভাগ লোকেরই আসলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে। তো ওইটা সেজন্য ক্যালসিয়াম যেহেতু ভিটামিন ডি ছাড়া এটা শরীরে ঢুকতে পারে না, সুতরাং এখন যেসব আমরা সাপ্লিমেন্ট পাই সেগুলোর সাথে ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি যুক্ত করে দেওয়া হয়েছে। এটা নিশ্চয়ই, মানে এই যে নানাবিধ সমস্যার কথা আমরা জানলাম, সব কিছুর প্রেক্ষাপটে আপনার একটাই বার্তা ছিল সবচেয়ে স্ট্রং যেটা, সেটা হচ্ছে লাইফে অনেক বেশি মুভমেন্ট, কায়িক পরিশ্রম কিংবা অ্যাক্টিভলি ব্যায়াম করাটা খুব বেশি জরুরি, এবং পাশাপাশি খাদ্যাভ্যাস, যে বিষয়গুলোতে আমরা বরাবরই অসচেতন। আপনার পরামর্শ কি থাকবে? একদম শেষ প্রান্তে আছি। আমার পরামর্শ থাকবে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা নড়াচড়ার ব্যাপার। আমি বলতেছি যে আমরা আসলে আমাদের রুটিন করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারলে সবচেয়ে ভালো। যে আমরা যেহেতু আমাদের হাঁটা হয় না, প্রত্যেকটা লোক যদি প্রতিদিন 30-40 মিনিট কমপক্ষে রেগুলার হাঁটেন, হ্যাঁ, যেটা আসলে গ্র্যাভিটি ইল্ডিং এক্সারসাইজ আমরা বলতেছি, যে হাঁটাটা বেটার এই কারণে যে হাঁটার সময় আপনার মাধ্যাকর্ষণটা আপনার এবং মাধ্যাকর্ষণ আপনার হাড়ের ঘনত্ব বাড়ার জন্য অন্য হাড় তৈরি হওয়ার যে মেকানিজমগুলো সেগুলো স্টিমুলেটেড হয় মাধ্যাকর্ষণের দ্বারা। যারা ওই স্পেস সেন্টারে থাকে যেখানে মাধ্যাকর্ষণ নাই, সেখানে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি ক্রিয়েট করে তাদের 3 ঘন্টা তাদের ওই যে গ্র্যাভিটি ইল্ডিং এক্সারসাইজ করতে হয়, তা না হলে তাদের ওখানে অস্টিওপোরোসিস ইয়াং লোকদেরই হয়ে যায়। তো সেই জন্য এইটা, আর যাদের ওইরকম সুযোগ নাই, মানে উনি হয়তো সময় পাচ্ছেন না, সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত, আলাদা করে যাওয়ার, তখন উনি হয়তো যেখানে চাকরি করেন সেখানে উনি হাঁটলেন, হয়তো উনি সিঁড়ি দিয়ে উঠলেন, লিফট নিলেন না, যখনই সুযোগ পেলেন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কোনো বিকল্প নাই। এটা আমাদের মানে এটা আমাদের লাইফ লাইন, গ্র্যাভিটি হচ্ছে আমাদের লাইফ লাইন, এগুলো এটা আমাদেরকে নিতে হবে। আর হচ্ছে ডায়েটের ব্যাপারে আমি বলি যে ডায়েটের মধ্যে খাবার তো একটা অভ্যাসের ব্যাপার, যে যারা সচেতন তারা যদি সাপ্লিমেন্ট খেতে না চান তাহলে কোন কোন ডায়েটে আছে তার মধ্যে যেগুলো ওনার জন্য ইজি, ওনার জন্য অ্যাফোর্ডেবল, সেই সব ওনার রেগুলার ওনার
ডায়েটের মধ্যে রাখাটা ওনার এবং অত্যাবশ্যকীয়। যে কিছু কিছু জিনিস আছে যেগুলা এটার জন্য নেগেটিভ এফেক্ট করে, যেমন ওই যে অ্যালকোহল ধরেন, রেগুলার অ্যালকোহলটা ইয়ে করে বা কিংবা আনপ্রেসক্রাইবড নিজে নিজে ওষুধ খাওয়া, যেগুলো উনি জানেন না, যেগুলো থেকে হয়তো ওনার ক্ষতি হতে পারে, সেগুলো থেকে বিরত থাকা দরকার। তো এবং এটা এবং এই দুইটা জিনিস, সে ডায়েটের ব্যাপারে একটু সচেতনতা এবং ওই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, লাইফস্টাইল, সর্বোপরি লাইফস্টাইল মডিফিকেশনের বিকল্প যাদের কিছু নেই। যারা বেশি বয়স হয়ে গেছে, বেশি দুর্বল হয়ে গেছে, তাদের যাতে তারা পড়ে টরে না যায়, পরিবারের সদস্যদের খেয়াল রাখাটা খেয়াল রাখা, এটা যে বয়স্ক মানুষদেরকে ওষুধের চেয়ে তাদের জন্য নার্সিং এবং ওই যে ওই ধরনের কেয়ারগুলাটা বা অনেক বেশি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে ভূমিকা রয়েছে প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি সদস্যর। তাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ঠিক যেমনটি বলছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, অবশ্যই জীবনযাত্রার মানে একটুখানি পরিবর্তন এবং সেই সাথে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্যাভ্যাসে নিজেকে অভ্যস্ত করা। ঠিক তাহলেই আপনি বয়স 50 ঊর্ধ্ব হবার পরে আপনার যে জটিলতাগুলো রয়েছে, অর্থাৎ হাড়ের ঘনত্ব কমে গিয়ে হাড়ের ক্ষয়রোধ অনেকখানি কমিয়ে আনা সম্ভব। পাশাপাশি ভূমিকা রয়েছে পরিবারের প্রত্যেকটি সদস্যর। যে বয়োজ্যেষ্ঠ বাবা কিংবা মায়ের জটিলতায় ভুগছেন, তাদের বিষয়ে একটু এক্সট্রাভাবে খেয়াল রাখুন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এই ছিল মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান, এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং RTV-র সাথেই থাকুন।